মানে এক সূক্ষ্ম পর্যায় থেকে হিউম্যান বডি কি কি ধাপে আগায়। একদম শুরুতে আমাদের কেমিক্যাল লেভেলে থাকে, একদম মলিকুলার লেভেল যেটাকে আমরা বলি। এতে বিভিন্ন অ্যাটম থাকে, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন এবং বিভিন্ন মলিকুল বলতে এখানে পানি মানে ওয়াটার, প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, ডিএনএ, আরএনএ এগুলো নিয়ে গঠিত হয় আমাদের কেমিক্যাল লেভেল। কেমিক্যাল লেভেলের পর যেটা আমাদের প্রধান, কেমিক্যাল লেভেল তো থাকবেই, এরপর আমাদের প্রধান যেটা সেলুলার পার্ট। যে কোনো অর্গান বা যে কোনো কিছু তৈরি হইতে এতে সেল দরকার। সেল হইছে একটা অর্গান যেটার একদম সূক্ষ্ম পর্যায়ে সেল নিয়ে গঠিত। কোষ, সেল মানে হইছে কোষ। এই জায়গায় কোষ কাকে বলে লেখা আছে, বেসিক স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট অফ দ্য বডি। ঠিক আছে, কোষ হইছে একদম সূক্ষ্ম উপাদান। কোষের আগে আমাদের বিভিন্ন কেমিক্যাল আছে, কিন্তু কেমিক্যালটা আমরা ওইভাবে বলি না। ঠিক আছে, আমরা কোষটাই ধরি একদম বেসিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। সেলের ভিতর বিভিন্ন সেল আমাদের বডিতে আছে, যেমন আমাদের ব্রেন বা স্নায়ুতন্ত্র এতে আছে নার্ভাস সেল। তারপর মাসেল, মাংসপেশিতে আছে মাসেল সেল। ব্লাড বা রক্তে আছে ব্লাড সেল, আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটলেট এগুলো। এপিথেলিয়াল সেল মানে আবরণী কলা। সেল নিয়ে আমি একটু পরে আবার বিস্তারিত একটু কথা বলবো। আপাতত আমাদের ফার্স্ট লেভেল গেল কেমিক্যাল লেভেল, 2 নম্বরে সেলুলার লেভেল, 3 নম্বরে আমরা আসি টিস্যু লেভেল। টিস্যু কি জিনিস? এই যে সেল বললাম আমরা বা সেলুলার লেভেল, কোষ, অনেকগুলো কোষ মিলিয়ে আবার একটা টিস্যু গঠিত হয়। যেমন একটু আগে আমরা বলছি কি নার্ভ সেল, স্নায়ুর যে কোষগুলো, এই স্নায়ুর কোষগুলো অনেকগুলা কোষ, মানে এই কোষের নাম হইছে নিউরন। ঠিক আছে, স্নায়ুতে যে কোষ থাকে এর নাম হইছে নিউরন। এরকম অনেকগুলা নিউরন মিলে তৈরি করছে আমাদের নার্ভাস টিস্যু। ঠিক আছে, নার্ভাস টিস্যু কলা তৈরি করছে। ঠিক আছে, তাহলে টিস্যু লেভেলে থাকে এই যে অনেকগুলা সেল একত্রিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করে, এটারই আমরা বলতেছি কলা। কলা আবার 4 প্রকার আমাদের, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসেল টিস্যু, নার্ভাস টিস্যু। এটা নিয়েও আমি একটু পরে ডিটেলস কথা বলতেছি। আপাতত লেভেল গুলা জাস্ট বোঝেন। প্রথমেই হয়েছে বিভিন্ন কেমিক্যাল, কেমিক্যালের পরেই আসে আমাদের কোষ, অনেকগুলো কোষ মিলে তৈরি হয় একটা কলা। কলার পরের লেভেল হচ্ছে অর্গান লেভেল। ঠিক আছে, এক একটা কলায় আমাদের একটা অর্গান থাকতে পারে, অনেকগুলো অর্গান থাকতে পারে। যেহেতু আমরা একটু আগে বলছি কি স্নায়ু তন্ত্র বা স্নায়ু কলার কথা, তাহলে স্নায়ু কলা আমাদের মস্তিষ্কের ভিতর মেইন অর্গান হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা অর্গান তৈরি করে এক একটা কলায়। ঠিক আছে, এই জায়গায় এক্সাম্পল দেওয়া আছে, যেমন ব্রেন একটা, হার্ট একটা, লাংস একটা, লিভার, কিডনি এরকম। তাইলে আমাদের কলার পর হইলো অর্গান, অর্গানের পর হইছে স্পেসিফিক এক একটা অর্গান মিলে তন্ত্র গঠিত করে। যেমন আমাদের স্নায়ু তন্ত্র, তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম, ঠিক আছে, রক্ত সংবহন তন্ত্র, স্কিনের ইন্টুগুমেন্টারি সিস্টেম, স্কেলেটাল, এরকম আমাদের অনেকগুলো সিস্টেম আছে। এই জায়গায় মেজর সিস্টেম আমরা 11টা বলি, এই জায়গায় লেখা আছে 11টা। প্রথমেই আসেন ইন্টুগুমেন্টারি মানে স্কিন। স্কিনের মেইন কাজ এই যে ঘাম হয়ে বের হয়ে যায় আমাদের, ঠিক আছে, প্লাস প্রোটেকশন দেয়। স্কিন কিন্তু আমাদের টোটাল বডির প্রোটেকশন দেয় হইছে স্কিন, এটারে আমরা বলি ইন্টুগুমেন্টারি সিস্টেম। 2 নম্বরে আছে স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল কথার মানে কি? স্কেলেটাল মানে আমাদের যে বোনস, হাড্ডি গুড্ডি যা আছে সব হইছে স্কেলেটাল সিস্টেমের পার্ট। ঠিক আছে, কঙ্কাল তন্ত্র, যার বাংলা দাঁড়ায় কঙ্কাল তন্ত্র। ঠিক আছে, স্কেলেটাল সিস্টেম মানে হচ্ছে কঙ্কাল তন্ত্র, আমরা হাঁটি চলি, প্লাস আমাদের দেহে যে গঠন হয় টোটালটাই হচ্ছে স্কেলেটাল সিস্টেমের উপর। 3 নম্বরে আছে মাসকুলার সিস্টেম, আমাদের ইম্পর্টেন্ট আর একটা। মাসকুলার আছে মাসেল থেকে, মাসেল মানে হচ্ছে মাংসপেশি। ঠিক আছে, মাংসপেশি, তাহলে মাসকুলার সিস্টেম মানে হচ্ছে মাংসপেশি সংক্রান্ত তন্ত্র যেটা, সেটারই বলি আমরা মাসকুলার সিস্টেম। ঠিক আছে, তারপর হইছে নার্ভাস সিস্টেম, যেটার কথা আমি বলতেছিলাম, স্নায়ুতন্ত্র। ঠিক আছে, ব্রেন, মস্তিষ্ক যেটা নিয়ে গঠিত, নার্ভাস সিস্টেম। তারপর এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম হচ্ছে হরমোন সংক্রান্ত যে তন্ত্রে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, হার্ট এবং রক্তের যে ভেসেল গুলো আছে এগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের পার্ট। তারপর লিম্ফেটিক অথবা ইমিউন সিস্টেম, ইমিউনই আমরা বলি, লিম্ফেটিকের তুলনায় ইমিউন বলাটা ভালো হয়েছে গায়। লিম্ফেটিক মানে হচ্ছে লসিকা, এটাও রক্তের যে ভেসেল গুলো রক্ত নালীর মতোই, বাট এগুলো রক্ত নালী না, এগুলোর ভিতর থাকে পানি জাস্ট। ঠিক আছে, লিম্ফেটিক, কিন্তু লিম্ফেটিকের তুলনায় ইমিউন বলা ভালো, কারণ ইমিউন সিস্টেম মানে হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ সংক্রান্ত যেই তন্ত্র, এটাকেই বলা হয় আমাদের ইমিউন সিস্টেম। এই ইমিউন সিস্টেমের পার্টি হচ্ছে লিম্ফেটিক আর কি। ঠিক আছে, এজন্য অনেকে বলে যে এটাও লিম্ফেটিক সিস্টেম বলে, কিন্তু মেইন হচ্ছে এটা ইমিউন সিস্টেম। ঠিক আছে, ইমিউন সিস্টেম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় আমাদের।
তারপর রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম মানে হচ্ছে লাংস, মানে শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যে তন্ত্র, একে আমরা বলি রেসপিরেটরি সিস্টেম। 9 নম্বরে ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ মানে হচ্ছে পরিপাক তন্ত্র, ঠিক আছে। এটার ভালো নাম গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টও আমরা বলি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট, ঠিক আছে। এটারই নাম আবার ডাইজেস্টিভ, বাংলায় বলা হয় পরিপাক, পরিপাক। 10 নম্বরে ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম, মূত্র সংক্রান্ত মূত্রতন্ত্র আর কি, ঠিক আছে। প্রস্রাব যে বের হয়েছে এটাই বলা হয় ইউরিনারি সিস্টেম। আর লাস্টে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই যে বাচ্চা হয়, সন্তান হয়, এই সংক্রান্ত যে সব আলোচনা করায় এটারে বলা হয় রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম আবার দুই প্রকার, পুরুষদের জন্য একটা, মহিলাদের জন্য আর একটা, দুইটার সাথে কিন্তু মিল নেই, আলাদা আছে অনেক কিছু। তাহলে আমরা অ্যাজ এ হোল সিস্টেমটাই 11টা ভাগে ভাগ করতেছি, কোনটার কি কাজ আমি ডিটেলসে বলতেছি। তাহলে আমাদের মেইন যে বেসিক স্ট্রাকচার, এই 5টা বেসিক স্ট্রাকচার। প্রথমেই কেমিক্যাল, কেমিক্যাল দিয়ে তৈরি হয় কোষ, কোষের পর হয় কলা, কলার পর একটা অর্গান, এবার অনেকগুলো অর্গান মিলে একটা সিস্টেম গঠিত হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল বেসিক সিস্টেম আর কি, টোটাল বেসিক স্ট্রাকচার হিউম্যান বডির। এবার আসেন আলাদা আলাদা প্রত্যেক সিস্টেমের কোনটার কি কাজ আমি বলতেছি, কি কি নিয়ে প্রত্যেকটা সিস্টেম গঠিত। প্রথমেই আসি আমরা নার্ভাস সিস্টেমে, ঠিক আছে। নার্ভাস সিস্টেমের বাংলা হয়েছে স্নায়ুতন্ত্র, একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। স্নায়ুতন্ত্র আমাদের ভাইটাল সিস্টেমের একটা পার্ট। 4টা সিস্টেমে আমরা ভাইটাল সিস্টেম বলি, তার একটা হচ্ছে এই নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র দুইটা জিনিস নিয়ে মেইনলি গঠিত, একটু আগেও বলছি, ব্রেইন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। যে মস্তিষ্ক বলি, মস্তিষ্কই হয়েছে আমাদের ব্রেইন, ঠিক আছে। আর স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড এটার ওইভাবে বাংলা নেই। স্পাইনাল কর্ড হচ্ছে ওই যে বলে না যে নার্ভের ব্যথা, এই নার্ভের ব্যথা মূলত হচ্ছে স্পাইনাল কর্ডের ব্যথা আর কি। তাহলে ব্রেন আর স্পাইনাল কর্ড, ব্রেন আমাদের কি কন্ট্রোল করে, ব্রেন আমাদের সবকিছুই কন্ট্রোল করে। ব্রেন, ব্রেন ছাড়া একটা মানুষ সম্পূর্ণ বলতে গেলে মৃত প্রায়, ঠিক আছে। ব্রেন যদি কারো অকেজ হয়ে যায়, এটারে বলা হয় কোমায় আছে পেশেন্ট, ঠিক আছে। শুনছেন হয়তো অনেকে যে পেশেন্ট কোমায় আছে, কোমায় আছে বলতে ব্রেন ডেথ অলরেডি, ঠিক আছে। ব্রেন আর তার কাজ করতেছে না, বাট তার হার্ট কাজ করতেছে, লাংরে আমরা ভেন্টিলেশনের মাধ্যমে কাজ করাচ্ছি। যদি ব্রেন ডেথ হয় তাহলে একটা মানুষ 99% ডেথ। ব্রেন ডেথ মানে ওই মানুষের আর কোনো কিছুরই ক্ষমতা থাকে না, হাঁটা চলা কথা বলা কোনো কিছুরই ক্ষমতা থাকে না। এমনকি ব্রেনের আমার অনেকগুলো পার্ট আছে, ব্রেন যখন আমরা পড়াবো পরবর্তীতে ডিটেলসে তখন জানবেন যে ব্রেনে বিভিন্ন লোব আছে, ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, অক্সিপিটাল লোব। কারো যদি মাথায় আঘাত লাগে, যদি মাথায় কাউরে আঘাত দেওয়া হয় বা কোনোভাবে অ্যাক্সিডেন্ট করলো, এতে আমাদের এই বিভিন্ন লোবই তো ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু কারো যদি অক্সিপিটাল লোব ক্ষতিগ্রস্ত হয়, মাথার পিছনের দিকটারে বলি আমরা অক্সিপিটাল লোব, সবার মাথার পিছনে হাত দেন দেখবেন শক্ত একটা হাড় বাঁধতেছে, এটা নিচেই আমাদের হয়েছে অক্সিপিটাল লোব। এই অক্সিপিটাল লোবের ওই জায়গায় থাকে মেডুলা অবলাঙ্কাটা। এইখানে যদি কারো আঘাত লাগে সে একদম সাথে সাথেই মারা যাবে, কারণ আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, পালস পাওয়া যাচ্ছে, হার্টবিট হচ্ছে, এটা কন্ট্রোল করে হচ্ছে এই অক্সিপিটাল লোবের পিছের যে মেডুলা অবলাঙ্গাটা। এই মেডুলা অবলাঙ্গাটায় আঘাত লাগলে ওই রোগী আর বাঁচে না, ওই রোগীর সাথে সাথেই ডেথ হয়ে যায়। আর যদি অন্য কোনো জায়গায় আঘাত লাগে সেই রোগীর সাথে সাথে মারা যায় না, অনেক সময় ব্রেন ডেথ হয় বাট হার্ট চলে, কারণ ওই যে জায়গা দিয়ে কন্ট্রোল হয় ওই জায়গায় ক্ষতি এখন পর্যন্ত হয় নাই, ঠিক আছে। ব্রেন তাহলে একটা ভাইটাল অর্গান, ব্রেনই আমাদের সবকিছুই কন্ট্রোল করে, সবকিছু। এই যে আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, চোখে দেখতে পাচ্ছি, সবকিছু কন্ট্রোল করে ব্রেন। তাহলে এখানে লেখা আছে কয়েকটা এক্সাম্পল দেওয়া, এই জায়গায় থিঙ্কিং, মেমোরি, ইমোশন, কয়েকটা কথা লেখা। আসলে সবকিছু কন্ট্রোলে আমাদের ব্রেন, হাঁটা চলা কথা বলা হইতে শুরু করে খাওয়া দাওয়া সবকিছু হয়েছে ব্রেন আমাদের। রেগুলেট বডি মুভমেন্ট, ভাইটাল ফাংশন, এই জায়গায় জাস্ট এক্সাম্পল দেওয়া আর কিচ্ছু না। এই জায়গায় 5টা কথা লেখা মানে যে 5টা জিনিসই শুধু ব্রেন কন্ট্রোল করে তা না, ব্রেন কন্ট্রোল করে আমাদের সবকিছু। এই জায়গায় এক্সাম্পলের জন্য আমরা কয়েকটা কথা লিখে রাখছি যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ব্রেনের ফাংশন আমাদের সবকিছু কন্ট্রোল করে। এর ভিতর গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, যেমন বডি মুভমেন্ট, ভাইটাল ফাংশন। ভাইটাল ফাংশন বলতে এই যে হার্টে যে পাম্প করতেছে, আমাদের হার্ট রেট বা হার্ট বিট দিচ্ছে এগুলা, আর ব্রিদিং শ্বাস প্রশ্বাস নিচ্ছি ওগুলা। এরপর আসেন স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি জিনিস? এই যে ব্রেন তো সব কন্ট্রোল করতেছে, তাহলে কিসের মাধ্যমে কন্ট্রোল করবে? এর জন্য তো আরেকটা অর্গান দরকার, কারণ আমরা পায়ের যে মুভমেন্ট, পা দিয়ে যে আমরা হাঁটি বা ধরেন আঙুল নাড়াচ্ছি, এটা তো আমার ব্রেন বুঝতে পারতেছে, আমি বুঝতে পারতেছি। কিভাবে বুঝবে? বুঝবে এই স্পাইনাল কর্ডের মাধ্যমে। এই আমাদের ব্রেন থেকে বিভিন্ন নার্ভ একদম সারা শরীরে পৌঁছে যাচ্ছে, এগুলোই হচ্ছে স্পাইনাল কর্ড,
ঠিক আছে, এই জায়গায় লেখা আছে স্পাইনাল কর্ড কি কাজ, ট্রান্সমিট সিগন্যাল বিটুইন ব্রেন অ্যান্ড বডি। ঠিক আছে, এই জায়গায় সিগন্যাল ট্রান্সমিট করে ব্রেনের সাথে বডির। এই যে ব্রেন সবকিছু বুঝতে পারে কিসের মাধ্যমে বুঝতে পারে, স্পাইনাল কর্ডের মাধ্যমেই বুঝতে পারে। ঠিক আছে, তাহলে স্পাইনাল কর্ড আর ব্রেন মিলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম গঠিত। এই দুইটাই আমাদের মেইন পার্ট হইছে নার্ভাস সিস্টেমের। এবার আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ, যেটা দ্বিতীয় না, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি ব্রেনের তুলনায়, নার্ভাস সিস্টেমের তুলনায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সার্কুলেটরি সিস্টেম। একটু আগে আমি বলতেছিলাম যে ব্রেন যদি অকেজ হয়ে যায় আমরা বলি কোমায় আছে, কিন্তু মৃত্যু এখনো কিন্তু ডিক্লেয়ার করতে পারি না যে মরে গেছে। কিন্তু সার্কুলেটরি সিস্টেম যদি অকেজ হয়ে যায় আমরা একদম মৃত্যু, ডেথ ডিক্লেয়ার করে দিই, এটার আর কোনো বাঁচায় রাখার কোনো অপশনই নাই। হার্ট যদি কারো মরে যায় তাহলে সে মৃত, এর আর বাঁচানোর কোনো অপশন নাই আমাদের। ঠিক আছে, তাহলে সার্কুলেটরি সিস্টেম গঠিত আমাদের হার্ট আর ব্লাড ভেসেল নিয়ে। ঠিক আছে, ব্লাড ভেসেল মানে রক্তনালিকা, আর হার্ট তো হৃৎপিণ্ড। ঠিক আছে, হৃৎপিণ্ড। হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা, পাম্প ব্লাড থ্রট আউট দ্য বডি। হার্টে হইছে আমাদের রক্ত পরিশোধিত হয়, মানে বিশুদ্ধ হয়, কথা বললে এক প্রকারে বিশুদ্ধ হয়। আমাদের যে বিভিন্ন হাত পায়ের রক্ত এগুলো ভেইনের মাধ্যমে সব হার্টে পৌঁছায়, হার্টে পৌঁছে লাঙে যায়, লাঙে মানে ফুসফুসে যায়, ফুসফুসে যে এই জায়গায় এক্সচেঞ্জ হয়। ঠিক আছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ হয়ে আবার হার্টে ফেরত আসে, হার্ট আবার এটাকে শরীরে বিভিন্ন অঙ্গে পাঠাই দেয়। তাহলে হার্ট এই সেই পাম্প যদি করা বন্ধ করে দেয় একটা মানুষ আর বাঁচবে না। ঠিক আছে, তাহলে হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করে ব্লাড বিশুদ্ধ করা, সহজ বাংলায়। আমরা তো লাঙের সাহায্যে অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই। ঠিক আছে, এই অক্সিজেন কি করে, অক্সিজেন হচ্ছে ব্লাড বিশুদ্ধের কাজে আমাদের ব্যবহৃত হয়। তাইলে হার্টের কাজের ভিতর এক নাম্বার কাজ পাম্প ব্লাড থ্রট আউট দ্য বডি আর সাপ্লাই অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট, এই যে বিভিন্ন খাবার টাবার সব খাই এগুলো সাপ্লাই করে। আর হচ্ছে রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট। ওয়েস্ট প্রোডাক্ট বলতে এই জায়গায় বুঝাচ্ছে মেইনলি আমাদের কার্বন ডাই অক্সাইডের কথা। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডের কথা। আর আমরা যেগুলা খাবার খাই এর ভিতরে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না এগুলো হইছে এই রক্তের মাধ্যমে পরিশোধিত হয়ে কিডনিতে যায়, কিছু কিছু যায় আমাদের ইন্টেস্টাইনে, যেটা আমরা পায়খানা আকারে বের করে দিই, প্রস্রাব আকারে বের করে দিই। তাহলে এইটারে বলতেছি রিমুভ ওয়েস্ট প্রোডাক্ট। তাহলে হার্টের কাজ আমাদের এটুক। আর হার্ট কিসের মাধ্যমে কাজ করে, হার্টের যেই রক্ত আসতেছে যাচ্ছে এগুলো কাজ করে হইছে ব্লাড ভেসেলের মাধ্যমে। ব্লাড ভেসেল মানে রক্তনালিকা। ঠিক আছে, রক্তনালী। রক্তনালী কয় প্রকার আছে, রক্তনালী আমরা এজ এ হোল তিন ভাগে ভাগ করি, আর্টারি, ভেইন আর ক্যাপিলারি। আর্টারি মানে হইছে ধমনী। ঠিক আছে, ধমনীরে বলা হয় আর্টারি। ভেইন মানে শিরা, এই যে ইনজেকশন আমরা সব দেই এগুলো সব ভেইনে দেই। ঠিক আছে, শিরায় দেই। আর ক্যাপিলারি হচ্ছে ভেইনের থেকেও ছোট। ঠিক আছে, ছোট, ওগুলারে বলা হয় ক্যাপিলারি। ঠিক আছে, ক্যাপিলারি অনেক সময় ভেনু হলো আমরা বলি। তাহলে এই তিনটার কাজ কি, এই তিনটার ভিতর আর্টারির কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ক্যারি করা। এই যে হার্ট থেকে যে রক্ত পাম্প হয়ে আসলো লাং থেকে বিশুদ্ধ হয়ে, তাহলে এই রক্ত তো আমার বডিতে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতে হবে, এগুলো সাপ্লাই দেওয়া হয়েছে আর্টারির মাধ্যমে। ঠিক আছে, ধমনির মাধ্যমে। আর ভেইনের কাজ কি, যে হাত পা থেকে আমাদের রক্ত আবার হার্টে ফেরত আসতেছে, এগুলোর ভিতর কার্বন ডাই অক্সাইড থেকে এগুলো ফেরত আসতেছে হইছে ভেইনের মাধ্যমে। ঠিক আছে, এগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে কার্বন ডাই অক্সাইড যেই ব্লাডে থাকে এটাকে আমরা বলি ডিঅক্সিজেনেটেড ব্লাড। একটু খেয়াল করে দেখবেন হাতের যে রগগুলা, রগ বলা হয়, ভেইনরে তো আমরা খাস বাংলায় রগ বলি আর কি। ঠিক আছে, শিরারে রগ বলা হয়। এই রগগুলার কালার হচ্ছে ব্লুইশ, দেখবেন ব্লু ব্লু। ঠিক আছে, নীলাভ নীলাভ, এটা হয় কার্বন ডাই অক্সাইডের জন্য। আর আর্টারির কালার লাল, এটা আমরা খালি চোখে দেখতে পারবো না। ঠিক আছে, খালি চোখে দেখতে পারবো না। আর ক্যাপিলারির কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সাইড আর নিউট্রিয়েন্ট দেওয়া। ক্যাপিলারি নিয়ে অত আমাদের মাথা ব্যথা নেই, আমাদের মেইন হচ্ছে আর্টারি আর ভেইন হচ্ছে মেইন জিনিস। এই দুইটার ভিতর আর্টারি আর ভেইন, অনেকেই যে হাত পা কাটে সুইসাইড টুইসাইড করতে যায়, তো ভেইন কাটলে হচ্ছে রক্ত পড়বে চুয়ে চুয়ে, ফোটায় ফোটায়। আর আর্টারি যদি কেউ কাটে তাহলে হচ্ছে রক্ত পড়ে ফিনকি দিয়ে, ট্যাপের পানি যেমন ছাড়লে ফিনকি দিয়ে পানি বের হয়, ওই আর্টারি কাটলে কিন্তু ওই রকম বের হবে। ঠিক আছে, আর ভেইন কাটলে ওই রকম বের হয় না, ভেইন কাটলে হচ্ছে ফোটায় ফোটায় রক্ত বের হয়। তাহলে এই দুইটা মিলে, এই হার্ট আর ব্লাড ভেসেল মিলে আমাদের সার্কুলেটরি সিস্টেম গঠিত হয়। এবার আসেন তিন নাম্বার গুরুত্বপূর্ণ, যেটা আমাদের রেসপিরেটরি সিস্টেম। এই তিনটাই আমাদের ভাইটাল সিস্টেমের অন্তর্গত। প্রথমেই বলছিলাম আমরা নার্ভাস সিস্টেম, দ্বিতীয় বললাম আমরা সার্কুলেটরি সিস্টেম, যেটা শর্টে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম বা সিবিএস। ঠিক আছে, সিবিএস। তারপর রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাস প্রশ্বাস তন্ত্র, তৃতীয় আমাদের ভাইটাল। শ্বাস প্রশ্বাস তন্ত্রের মেইন অর্গান হচ্ছে লাংস, আমাদের লাংস বা ফুসফুস। ঠিক আছে, লাংস বা ফুসফুস। লাংস এর মেইন কাজ কার্বন ডাই অক্সাইড দেয়া আর কার্বন ডাই অক্সাইড বের করা আর অক্সিজেন নেয়া। ঠিক আছে, এই দুইটাই কাজ হচ্ছে মেইনলি লাংসের। লাংসের মাধ্যমে এই যে হার্টের যে রক্তটা, এটা মেইনলি কাজ করে হচ্ছে লাংসে যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, এইটাই হচ্ছে লাংসের কাজ। আর লাংস কারো যদি মানে
মরে যায় বা লাং যদি কলাপস করে, লাংরে মরে গেলে আমরা এটারে বলি কলাপস করছে, মানে শ্বাস প্রশ্বাস পেশেন্ট নিতে পারতেছে না, এটারে বলি কলাপস করে গেছে। এই কলাপস করলে আমরা কৃত্রিম ভাবে রোগী বাঁচাই রাখতে পারি, ঠিক আছে। এটারে বলা হয় ভেন্টিলেশন, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন। এই যে আইসিইউ তে নেয়, আইসিইউ তে নেওয়ার ফলে হইছে আমরা ওই মেশিন লাগাই দিয়ে এতে লাংস রে পাম্প করানো যায়। কিন্তু হার্ট মরে গেলে কিন্তু আর পাম্প করার সুযোগ নাই। রোগী ডেথ ডিক্লেয়ার করতে হলে হার্টের মৃত্যু দরকার। লাংস মরে যাক, ব্রেন ডেথ হয়ে যাক, এই দুইটাই আমরা আর্টিফিশিয়াল ভাবে বাঁচাই রাখতে পারি যদি হার্ট চলে। কিন্তু হার্ট যদি মরে যায় আমরা আর বাঁচাই রাখতে পারবো না। তাহলে লাংস বা ফুসফুসের কাজ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করা, গ্যাসের আদান প্রদান। অক্সিজেন আমরা নেই বাতাস থেকে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এটাই হচ্ছে লাংসের মেইন কাজ। তারপর আসেন, তারপরে ডাইজেস্টিভ সিস্টেম। এগুলারে আমরা আর ভাইটালস বলি না, ভাইটালস হইছে এই তিনটারে বলি, আর কিডনিরে বলি, সামনে বলবো আমরা কিডনিরে। আর এবার আমরা আসছি পরিপাকতন্ত্রে বা ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্রের অনেকগুলা পার্ট আছে। পরিপাকতন্ত্র যদি কাকে বলে জিজ্ঞেস করা হয় বা পরিপাকতন্ত্র কতটুক যদি বলি, এটা একদম সহজ উত্তর, মুখ থেকে আমরা খাই আর পায়ুপথ দিয়ে হইছে বের করে দিই, ঠিক আছে। এই টোটালটাই হচ্ছে পরিপাকতন্ত্র, একদম মুখ থেকে পায়ুপথ পর্যন্ত টোটালটা পরিপাকতন্ত্র। এর ভিতর যেগুলো অর্গান আছে এগুলো সব হইছে পরিপাকতন্ত্রের অন্তর্গত। এই জায়গায় আমরা একদম শুরুতেই তেলে মুখ, মাউথ, ঠিক আছে। পরিপাকতন্ত্রের 1 নাম্বার অর্গানই হইছে মাউথ। মাউথের কাজ কি? মাউথ আমরা হচ্ছে খাদ্য, বিভিন্ন খাদ্য হজমে সহায়তা করে, স্যালাইভার ফলেও খাদ্য হজমে সহায়তা করে। এই জায়গায় তাই লেখা আছে চিউইং, চিউইং মানে হচ্ছে চাবানো, ঠিক আছে, চাবানো। আর ডাইজেশন বিগিন মানে হজম শুরু হয় কেবল। আর স্যালাইভা স্টার্ট কার্বোহাইড্রেট ডাইজেশন। কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য, যে ভাত খাই বা রুটি খাই, আলু, চিনি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এগুলোর ডাইজেশন মানে হজম মুখ থেকেই শুরু হয়, ঠিক আছে, মুখ থেকেই শুরু হয়। তাহলে মাউথ, তারপরের পার্টি ইসোফ্যাগাস। ইসোফ্যাগাসের বাংলা হয়েছে খাদ্যনালী, ঠিক আছে, খাদ্যনালী। খাদ্যনালী হয়েছে এই মুখ থেকে যে খাবারটা খাই, এই খাদ্যনালীর মাধ্যমে এটা পাস করে কোথায়? স্টোমাকে। এই জায়গায় তেমন কোনো চেঞ্জ হয় না, এর কাজই হয়েছে খাদ্য শুধু পাস করা, মানে ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায়, আর কোনো এর তেমন কাজ ওইভাবে নাই। তারপর আমাদের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে স্টোমাক, ঠিক আছে। স্টোমাক মানে পাকস্থলী। পাকস্থলীর কাজ কি? পাকস্থলীতে হচ্ছে প্রোটিন জাতীয় যেসব খাদ্য খাই আমরা, মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হচ্ছে প্রোটিন জাতীয় খাদ্য। এই প্রোটিন জাতীয় খাদ্য হজমে সহায়তা করে আমাদের পাকস্থলী বা স্টোমাক। আর একটা কাজ করে, এই হচ্ছে খাদ্য জমা রাখতে পারে, ঠিক আছে। যে আমরা বলি না খিদা লাগলে বুঝতে পারি, আবার পেট ভরা থাকলে বুঝতে পারি, এটা হচ্ছে পাকস্থলীর জন্য। পাকস্থলীর সবার নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, ওই ক্যাপাসিটি অনুযায়ী এলে খেলি পাকস্থলী ভরে যায় বা খালি হয়ে যায়। তাহলে এই জায়গায় কাজ হয়েছে খাদ্য জমা রাখা, ঠিক আছে, খাদ্য জমা রাখা, প্রোটিনে সহায়তা করা, প্রোটিন হজম করতে সহায়তা করে। আর পাকস্থলীর ভিতরে আমাদের অ্যাসিড থাকে, এই অ্যাসিড গুলো হচ্ছে ব্যাকটেরিয়া কিল করতে সহায়তা করে। অনেক খাদ্যের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, যেমন বাইরে দিয়ে যারা খায় বা খাওয়া তো সবারই হয় টুকটাক, এই বাইরের খাবার কিন্তু সব সময় যে খুব ভালো হবে তা না, এর ভিতর ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে। এগুলো নষ্ট করে হয়েছে পাকস্থলীর HCl মানে অ্যাসিড, ঠিক আছে, এই অ্যাসিড দিয়েই নষ্ট হয়ে যায়। এবার আসেন, পাকস্থলীর পর এই খাবারটা যায় স্মল ইন্টেস্টাইনে, স্মল ইন্টেস্টাইন হয়ে যায় লার্জ ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন হয়েছে ক্ষুদ্রান্ত, এর বাংলা হয়েছে ক্ষুদ্রান্ত। আর লার্জ ইন্টেস্টাইন হয়েছে বৃহদান্ত্র, ঠিক আছে, বৃহদান্ত। স্মল ইন্টেস্টাইনের কাজ হচ্ছে এই জায়গায় খাদ্যের পুরোপুরি হজম, যেগুলো বাকি থাকে সেগুলো সব হজম হয়েছে স্মল ইন্টেস্টাইনে হয়ে যায়। আর যেগুলো আমাদের দরকারি, এই যে হজমের পর তো যেটুকু দরকারি এটুকু হচ্ছে রক্তে পাঠাই দেয়, আর যেগুলো দরকারি না এগুলো সব ঠেলে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্ত্রে পাঠাই দেয়। এগুলারে হচ্ছে নারী বুড়ি বলা হয়, একদম খাস বাংলায় যদি বলে নারী বুড়ি, ঠিক আছে, নারী বুড়িরই স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন আমরা বলি। আর ভালো বাংলা হচ্ছে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র। লার্জ ইন্টেস্টাইনের কাজ এই জায়গায় কিছুই হয় না, এই জায়গায় হয়েছে এই যে যেগুলো কাজে লাগে না, কি বললাম, সেগুলো পাঠাই দেয়। কাজে লাগে না এগুলো কিসের মাধ্যমে বের হয়ে যায়? পায়খানা আকারে বের হয়ে যায়, ফিসিসের মাধ্যমে বের হয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে থাকে। আর এই জায়গায় পানির অ্যাবজর্পশন হয়, মানে পানির যে হজম এইটা হয় এই জায়গায়, অন্য কোথাও হয় না। এই পানির হজম হয় হয়েছে এই জায়গায়। পানিও কিন্তু হজম হয়, ঠিক আছে, পানির ভিতরেও কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান আছে। যা পানি খাই সবই কিন্তু একদম প্রসাব আকারে বের হয়ে যায় না, যেটুকু আমাদের লাগে সেটুকু কিন্তু এই এই জায়গা থেকে এটার হজম হয়, ঠিক আছে, অ্যাবজর্ব করে। তাহলে এই হইছে আমাদের লার্জ ইন্টেস্টাইন। এইটুক হইছে অ্যাবসোলুট আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। এই জায়গায় লিভারও ডাইজেস্টিভ সিস্টেমের একটা পার্ট, বাট লিভারে আমরা আলাদা করে আবার হেপাটোবিলিয়ারি সিস্টেমও অনেকে বলি, ঠিক আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেমও বলি। ডাইজেস্টিভ সিস্টেমের ভিতরে ধরা যায়, বাট এটা আলাদা করে হেপাটোবিলিয়ারি সিস্টেমও বলা হয়, এটা বলাই ভালো আর কি। লিভার মানে কি? যকৃত আর কি, ঠিক আছে, লিভার মানে হচ্ছে যকৃত। লিভারের কাজ কি? আমাদের লিভারের কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, বিভিন্ন কিছু ডিটক্সিফাই করা হয়েছে। ডিটক্সিফিকেশন মানে হচ্ছে বিশুদ্ধ করা আর কি, ঠিক আছে, বিশুদ্ধ করা হয়েছে লিভারের কাজ। লিভার হচ্ছে
হয়েছে কি যকৃৎ, কলিজা যেটারে বলা হয়। আর এরা হয়েছে খাদ্য হজমে সহায়তা করে, চর্বি জাতীয় খাদ্য হজমে। কারণ এই লিভারে মানে যকৃতে হয়েছে পিত্তথলি থাকে, গল ব্লাডার থাকে, ঠিক আছে? এই গল ব্লাডার থেকে বাইল আসে। এই বাইল হচ্ছে আমাদের চর্বি জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। এই জায়গায় লেখা আছে দেখেন, প্রডিউস বাইল। বাইল পিত্তরস, বাইল মানে হচ্ছে পিত্তরস। এই পিত্তরস হচ্ছে চর্বি জাতীয় খাদ্য হজমে সহায়তা করে। আর এই লিভারে হচ্ছে গ্লাইকোজেন স্টোর হয়ে থাকে। গ্লাইকোজেন কি জিনিস এবার তাই আসেন। গ্লাইকোজেন হচ্ছে আমরা যে খাবার দাবার খাই, সে খাবার দাবারের মেইন উপাদান হচ্ছে তো গ্লুকোজ। আমাদের আলটিমেট হচ্ছে এনার্জি যোগায় গ্লুকোজ। আমরা যে কাজ টাজ করি শক্তি লাগবে, এই শক্তি মানে হচ্ছে গ্লুকোজ। এবার যদি প্রয়োজনের বেশি তুলনায় আমরা খাবার খাই, এই শক্তিগুলো তো আমাদের কাজে লাগে না, তাহলে এগুলো তো জমা রাখতে হবে। এইগুলোই গ্লাইকোজেন হিসেবে লিভারই জমা থাকে, ঠিক আছে? গ্লাইকোজেন হিসেবে লিভারে জমা থাকে, এই জন্য বলছে স্টোর গ্লাইকোজেন। এই যে অনেক সময় সামনে রোজা আসতেছে, রোজার সময় তো অনেক বড় একটা ফাস্টিং, রোজা রাখতে 8 থেকে 10 ঘন্টা, তাহলে এই সময় তো আমরা কাজ বাজ করি, তাহলে এই শক্তি আসে কোথা থেকে? এই শক্তি আসে এই লিভারের গ্লাইকোজেন থেকে, ঠিক আছে? জমা থাকে ওই জায়গা থেকে আমরা শক্তি খরচ করি, আবার পরবর্তীতে ওই জায়গায় জমা হয়, ঠিক আছে? যদি ওই রকম জমা না থাকতো তাহলে কিন্তু আমরা কাজ বাজ করতে পারতাম না। তাইলে আমরা খাবার যদি না খাইতাম 8 ঘন্টা, তাইলে একদম নেতায় পড়ে থাকতো, আর কিচ্ছু করতে পারতো না, হাঁটতে চলতে কিচ্ছু করতে পারতো না, ঠিক আছে? এজন্য যা খাবার দাবার খাই এর একটা অংশ হচ্ছে গ্লাইকোজেন, যেটা অতিরিক্ত থাকে এটা গ্লাইকোজেন হিসেবে লিভারে সঞ্চিত থাকে। এই লিভার থেকে পরবর্তীতে যখন আমাদের আবার দরকার হয় তখন লিভার থেকে আসবে। লিভারের কাজ হচ্ছে এইটা। লিভারের পর গল ব্লাডার। গল ব্লাডার আমি অলরেডি বলে ফেলছি। গল ব্লাডার মানে হচ্ছে পিত্তথলি, এটা লিভারের সাথেই লাগানো থাকে। এর কাজ হচ্ছে বাইল মানে ওই যে পিত্ত রস জমা রাখা, ঠিক আছে? পিত্ত রস জমা রাখা। তারপর হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হচ্ছে আগ্নাশয়, ঠিক আছে? আগ্নাশয়। প্যানক্রিয়াস থেকে কি হয়? প্যানক্রিয়াস থেকে আমাদের গুরুত্বপূর্ণ কিছু হরমোন রিলিজ হয়, ঠিক আছে? হরমোন প্লাস ডাইজেস্টিভ এনজাইম, যে চর্বি জাতীয় খাদ্য হজমে সহায়তা করার জন্য প্যানক্রিয়াস থেকেও কিছু ডাইজেস্টিভ এনজাইম আমাদের রিলিজ হয়। এগুলো লাইপেজ আছে, অ্যামাইলেজ আছে, এগুলো হচ্ছে প্যানক্রিয়াস থেকে আস্তে আস্তে রিলিজ হয়। এর ফলে আমাদের চর্বি জাতীয় খাদ্য ঠিক মতো হজম হয়। আর প্যানক্রিয়াসের কিছু হরমোন সিক্রেট করে যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এই যে ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে, এই ইনসুলিনের অভাবে যাদের হচ্ছে প্যানক্রিয়াসের ইনসুলিন ঠিক মতো সিক্রেট হয় না। এই ইনসুলিন আসে প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, ঠিক আছে? এরকম অনেকগুলো হরমোন আছে আমাদের, ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, এই হরমোন গুলো সব হইছে প্যানক্রিয়াস থেকে রিলিজ হয়। তাহলে যার প্যানক্রিয়াসের সমস্যা তার এইসব ঠিক মতো রিলিজ হবে না। তাহলে এই গেল আমাদের আগ্নাশয় বা প্যানক্রিয়াস, ঠিক আছে? প্যানক্রিয়াস বা আগ্নাশয়, এগুলো সব জিআইটির পার্ট। আবার যদি আলাদা করি তাহলে লিভার আর গল ব্লাডার হেপাটোবিলিয়ারি অর্গানও আমরা বলতে পারি, হেপাটোবিলিয়ারি অর্গান। এবার আসেন এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেমের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিডনি আমাদের, যেটা বলছে কিডনিও একটা ভাইটাল অর্গান, ঠিক আছে? আগে 3টা ভাইটাল অর্গানের কথা বলছি, এবার 4 নাম্বারটা হচ্ছে কিডনি, ঠিক আছে? কিডনি আমাদের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান। কিডনির বাংলা হচ্ছে বৃক্ক। সবাই কিডনি নামে হয়তো বেশি চিনেন, এর বাংলা হচ্ছে বৃক্ক। কিডনির কাজ কি? কিডনি কাজ করে হচ্ছে ছাকনির মতো, ঠিক আছে? ছাকনি যেমন কাজ করে, সব ময়লা ধরে রেখে ময়লা পাঠায় ই করে, কিডনি হইছে ওই রকম। কিডনিতে হইছে ছাকে, সাইকে বালুটা সব হইছে ফেরত পাঠায় রক্তে, ঠিক আছে? বালু যেগুলো সব রক্তে ফেরত পাঠাবে, আর বাকিটা সব হইছে পাস করে দেবে মূত্রের মাধ্যমে। তাহলে এটা হইছে লেখাই আছে ফিল্টার ব্লাড, ব্লাডে পরিশুদ্ধ করে। ব্লাডের ভিতর খারাপ যেসব উপাদান সেগুলো রে বের করে দেয়, আর ভালো উপাদান সব আবার রক্তে ফেরত পাঠায়। আর ইউরিন প্রডিউস করে, খারাপ উপাদান দিয়ে হচ্ছে ইউরিন প্রডিউস হয়, ঠিক আছে? ইউরিন প্রডিউস হয়, ইউরিন মানে হচ্ছে মূত্র। আর কিডনির আর একটা গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ব্লাড প্রেসারে কন্ট্রোল করে, ঠিক আছে? ব্লাড প্রেসার, রক্তচাপে কন্ট্রোল করে হচ্ছে কিডনি। এটা হচ্ছে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন যে হরমোন আছে এগুলো কিডনি সিক্রেট করে, এর মাধ্যমে আমাদের রক্তচাপে স্বাভাবিক রাখে কিডনি। তারপর কিডনির পরের যে পার্টটা এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে? ইউরিনারি ব্লাডার মূত্রাশয়, এর বাংলা হচ্ছে মূত্রাশয়, মানে মূত্র যে জায়গায় জমা থাকে। এর আর কোনো কাজ নাই, এর কাজ হচ্ছে প্রস্রাবে জমা রাখা, প্রস্রাবে জমা রাখা। এটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। স্টোর ইউরিন মানে প্রস্রাবে জমা রাখে। এক্সক্রিয়েটরি সিস্টেমের আরো 2টা পার্ট আছে, ওই 2টা থেকে দেওয়া হয় না। ওই 2টা হচ্ছে ইউরেটার আছে, ঠিক আছে? ইউরেটার মানে মূত্রনালী, যেই নালী পথে হচ্ছে প্রস্রাব বের হয়ে যায়, আর একটা হচ্ছে ইউরেথ্রা, এটার মানেও নালী। একটা নালী দিয়ে হচ্ছে ব্লাডারে আসে, আর ইউরেথ্রা দিয়ে হচ্ছে একদম বাইরে বের হয়ে যায়, ঠিক আছে? বাইরে যে বের হয়ে যায় এটা হচ্ছে ইউরেথ্রার মাধ্যমে। তাহলে আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম হচ্ছে 4টা ফাংশন, 4টা অর্গান নিয়ে গঠিত: কিডনি, ব্লাডার, ইউরেটার আর ইউরেথ্রা। তারপর আসেন স্কেলেটাল সিস্টেম। স্কেলেটাল সিস্টেমের কাজ কি? স্কেলেটাল সিস্টেম মানে কি? কঙ্কাল তন্ত্র। আগেই বলছি শুরুতে, কঙ্কাল তন্ত্র। এর মেইন হচ্ছে বোনস, ঠিক আছে? বোনস,
বোনস মানে কি হাড়, হাড্ডি বা হাড় যেগুলোরে বলা হয়, বা অস্থি, ভালো বাংলা হচ্ছে অস্থি। অস্থি নিয়ে গঠিত স্কেলেটাল সিস্টেম। আমাদের বডিতে 206টা এরকম অস্থি আছে। অস্থি নিয়ে আমরা সামনে আবার ডিটেলস ক্লাস নিব, এই জন্য ওইগুলো এই জায়গায় লেখা নেই, এই জায়গায় শর্টে লেখা। স্কেলেটাল সিস্টেমে রয়েছে বোনস বা হাড় হয়েছে আমাদের উপাদান। মেইনলি এই হাড় কাজ কি, হাড় হয়েছে সাপোর্ট বডি, মানে আমাদের বডির সাপোর্ট দেয় হয়েছে এই অস্থিগুলাই। আমি আগেই বলছি যে আমরা দাঁড়াই আছি, কাজকর্ম করতেছি, হাঁটাচলা করতেছি, এগুলো হয়েছে বোনসের মাধ্যমে। ঠিক আছে, বোনস যদি না থাকতো তাহলে কিন্তু এইসব করা যাইতো না। মুভমেন্ট করতেছি, এগুলো সব হয়েছে বোনসের মাধ্যমে। তারপর প্রোটেক্ট অর্গান, বোনস আমাদের প্রোটেকশন দেয়। বোনস আছে বলে হয়েছে ভিতরের অর্গান গুলো প্রোটেক্টেড আছে। ঠিক আছে, আর তারপর প্রডিউস ব্লাড সেল, ওই যে রক্ত কণিকা বিভিন্ন, এগুলো হয়েছে এই অস্থিগুলো দিয়ে উৎপন্ন হয়। আমাদের এই বড় বড় যে অস্থি, পায়ের অস্থি, ফিমার, তারপর বুকের অস্থি, স্টার্নাম, এগুলো দিয়ে রক্ত কণা, এই আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, এগুলো হচ্ছে উৎপন্ন হয় এই অস্থির মাধ্যমে। ঠিক আছে, এবার হচ্ছে মাসকুলার সিস্টেম, আমাদের মাংসপেশি তন্ত্র। মাংসপেশি তন্ত্রের মেইন কাজ, এটাও মুভমেন্টে সহায়তা করে, অস্থির পাশাপাশি মুভমেন্টে সহায়তা করে। এরাও পশ্চার মেইনটেইনে সহায়তা করে। পশ্চার মেইনটেইন মানে এই যে বিভিন্ন মুভমেন্ট করি আমরা, হাঁটি, চলি, বসি, শুয়ে পড়ি, এগুলাই আমাদের সহায়তা করে মাংসপেশি। ধরেন যদি খালি বোনস থাকতো, মাংসপেশি না থাকতো, তাহলে কিন্তু আমরা এত ফ্লেক্সিবল হইতে পারতাম না। কারণ বোনস কি রিজিড অর্গান, বোনস কিন্তু এরকম বাঁকা করা যায় না, কিন্তু মাংসপেশি কিন্তু বাঁকা হয়। এগুলো সহায়তা করে এই মাংসপেশি। ঠিক আছে, মেইনটেইন পশ্চার। আর একটা কাজ হচ্ছে হিট প্রোডাকশন করে। আমাদের শরীর যে যে গরম, এই গরম হিট প্রোডাকশনের জন্য দায়ী এই মাসেল গুলো আমাদের। ঠিক আছে, মাসেল গুলো। তারপর এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম মানে হরমোন সংক্রান্ত তন্ত্র। এন্ডোক্রাইন সিস্টেমের অনেকগুলো পার্ট আছে। একটা পার্ট অলরেডি আমরা বলছি, এন্ডোক্রাইনের ভিতর কিন্তু প্যানক্রিয়াসও আসে, বলে ফেলছি, যে হরমোন উৎপাদন করে। ঠিক আছে, তারপর পিটিউটারি গ্ল্যান্ড, আমাদের বিভিন্ন গ্ল্যান্ড আছে, পিটিউটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, এই হাইপোগ্লাইসিমিয়া, এগুলো হচ্ছে সব আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বা হরমোন তন্ত্রের কাজ। এই হরমোনের মাধ্যমে আমাদের সবকিছু কন্ট্রোল হয়। যে গ্রোথ হয়, আমরা যে গ্রোথ, একটা বাচ্চা আস্তে আস্তে বড় হয়, এটা হয় গ্রোথ হরমোনের ফলে। এই হরমোনের ফলে এগুলো আস্তে আস্তে সব হয়। পিটুইটারি গ্ল্যান্ড দিয়েও হরমোন রিলিজ হয়, থাইরয়েড গ্ল্যান্ড দিয়ে, যে থাইরয়েড হরমোন, অনেকে থাইরয়েডের সমস্যা বলে, এইটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের কারণে, থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন আছে ওইগুলোর ফলে। আবার অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যাড্রেনাল গ্ল্যান্ডে হচ্ছে অ্যাড্রেনালিন, কর্টিসল নামক হরমোন থাকে। এই যে আমি ক্লাস নিচ্ছি, আপনারা শুনতেছেন, এখন হচ্ছে সবাই স্ট্রেস কন্ডিশনে আছে, সবার কর্টিসল রিলিজ বেশি বেশি হচ্ছে। আবার অ্যাড্রেনালিন, যখন কারো ব্লাড প্রেশার কমে যায়, বা একটা মৃত্যুপ্রায় রোগী, তার হচ্ছে শরীর একদম লাস্ট বিন্দু দিয়ে চেষ্টা করে অ্যাড্রেনালিন বেশি বেশি রিলিজ করার, কিন্তু যখন শরীর পারে না, তখন আমরা করি কি, চিকিৎসা হিসেবে বাইট দিয়ে এবার অ্যাড্রেনালিন দিয়ে রোগীরে বাঁচানোর ট্রাই করি। এটা হচ্ছে আমাদের লাস্ট অপশন আর কি। ঠিক আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড হচ্ছে আমাদের বলি ইমার্জেন্সি হরমোন। তাহলে এগুলো হচ্ছে হরমোন সংক্রান্ত কাজ। হরমোনের যেগুলো প্রভাব, সব হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেমের পার্ট। তারপর ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম মানে কি, রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়, যে তন্ত্র দেয় তাকে বলা হয় ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমের পার্ট হচ্ছে স্প্লিন আর হচ্ছে লিম্ফ নোড। ঠিক আছে, স্প্লিন আর লিম্ফ নোড। স্প্লিনের বাংলা হচ্ছে প্লিহা। ঠিক আছে, প্লিহা। এই প্লিহা কিন্তু আর একটা মারাত্মক অর্গান। প্লিহা যদি কারো ক্ষতিগ্রস্ত হয়, প্লিহা থাকে আমাদের পেটের বাম দিকে। ঠিক আছে, বাম দিকে, পেটের বাম দিকে থাকে। এই প্লিহায় কেউ যদি আঘাতপ্রাপ্ত হয়, প্লিহা হচ্ছে হাইলি ভাস্কুলার, মানে একদম এটা ব্লাডে পরিপূর্ণ। প্লিহায় যদি আঘাত লাগে, তাহলে ব্লিডিং হয়েই রোগী মারা যায় সাধারণত। ঠিক আছে, এটা এতই ভাস্কুলার আর কি। তাহলে প্লিহা আর হচ্ছে লিম্ফ নোড, লসিকা, এরা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয়। তারপর আমাদের স্পেশাল কিছু সেন্স অর্গান আছে, যেমন চোখ, নাক, কান, গলা, এগুলারে বলা হয় আমাদের সেন্স অর্গান। যেমন আই, চোখ, চোখের কাজ কি, দেখা, ভিশন। ইয়ার, শোনা। তারপর নাক, নাকে হচ্ছে স্মেল, গন্ধ। টাং, টেস্ট। ঠিক আছে, টেস্টে সহায়তা করে স্পিচে। স্কিনে প্রোটেকশন। এগুলো হচ্ছে স্পেশাল অর্গান, এগুলো কোনো তন্ত্রের ই না, বাংলায় বলা হয় না পঞ্চেন্দ্রিয়, ওইগুলারই বলা হয় সেন্স অর্গান। ঠিক আছে, সেন্স অর্গান, আইস, ইয়ার, নোজ, টাং, স্কিন। তারপর আসেন রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম দুই প্রকার। ঠিক আছে, জননতন্ত্র। রিপ্রোডাক্টিভ সিস্টেম মানে হচ্ছে জননতন্ত্র। এটা কিন্তু পুরুষ আর মহিলা ভেদে আলাদা, মেল আর ফিমেলদের আলাদা। মেলদের ক্ষেত্রে হয়েছে পেনিস, টেস্টিস, পোস্টেট। ঠিক আছে, পোস্টেট, এগুলো হচ্ছে মেইলের। আর ফিমেলদের ক্ষেত্রে ওভারি, ইউটেরাস, ব্রেস্ট, ভ্যাজাইনা, এগুলো হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে আমরা বলে থাকি। তাহলে মেল আর ফিমেলদের আলাদা। মেলদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গানের মেইন যে গুরুত্বপূর্ণ সব থেকে হচ্ছে টেস্টিস, যে স্পার্ম, শুক্রাণু প্রডিউস করে বিভিন্ন হরমোন। পুরুষদের জন্য যে হরমোন টেস্টোস্টেরন, এগুলো হচ্ছে টেস্টিস বা অন্ডকোষ দিয়ে প্রডিউস হয়। ঠিক আছে, বের হয়। আর
ফিমেলদের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে ইউটেরাস আর ওভারি, ঠিক আছে। ইউটেরাসের সাথেই হয়েছে ওভারি, দুই পাশে দুইটা লাগানো থাকে, একটা ইউটেরাসের মধ্যে হয়েছে দুইটা ওভারি থাকে। এই ইউটেরাস আর ওভারি হয়েছে ফিমেলদের জন্য। ফিমেলদের যেসব হরমোন, এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপর ফিমেলদের যে এগ প্রোডিউস ও ওভা, এগুলো সব হয়েছে ওভারি থেকে আসে। আর ব্রেস্টের কাজ মিল্ক প্রোডাকশন, এটা মেয়েদের জন্য। ছেলেদের জন্য কিন্তু বেস্ট কোনো রিপ্রোডাক্টিভ ফাংশন না, এটা মেয়েদের জন্য। মেল ফিমেলদের আলাদা। এই হইলো আমাদের প্রত্যেকটা সিস্টেমের আলাদা আলাদা ফাংশন। আমি এতক্ষণ আপনাদের বললাম যে কোন সিস্টেমে কি কি ফাংশন, কি কি নরমাল ফাংশন, এদের কাজ। এবার আসেন প্রত্যেক সিস্টেমের কিছু কয়েকটা গুরুত্বপূর্ণ রোগের নাম বলে দিচ্ছি। রোগ এগুলো আমরা আস্তে আস্তে সামনে সব পড়বো, তাও আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ রোগ যেগুলো প্রত্যেকটা সিস্টেমের, এগুলো সম্পর্কে একটু বলি। প্রথমেই নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের গুরুত্বপূর্ণ কয়েকটা রোগের ভিতর আমরা এক নাম্বারই বলি, সব থেকে কমন একটা মাইগ্রেন, ঠিক আছে। মাইগ্রেন হেডেক বা মাইগ্রেন হেডেক তো সিমটম, লক্ষণ। মাইগ্রেন হচ্ছে রোগের নাম, ঠিক আছে, মাথা ব্যথা আর কি। মাইগ্রেন। এপিলেপসি, এপিলেপসি হচ্ছে খিঁচুনি, ঠিক আছে, খিঁচুনি। স্ট্রোক, স্ট্রোক আর একটা হচ্ছে কমন রোগ। স্ট্রোক করছে যে এই স্ট্রোক হচ্ছে ব্রেনে। স্ট্রোক নিয়ে আপনাদের মাঝে হয়তো মিসকনসেপশন আছে, অনেকে মনে করে হার্ট অ্যাটাকরেও স্ট্রোক। স্ট্রোক অলওয়েজ হয় ব্রেনে, ঠিক আছে। স্ট্রোক কিন্তু হার্টে হইতে পারবে না, স্ট্রোক হবে ব্রেনে। স্ট্রোক সাধারণত দুই প্রকার। স্ট্রোকের ব্রেনে যে হবে, ব্রেনে একটা হইতে পারে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, চর্বি জমে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, এটারে বলা হয় ইসকেমিক স্ট্রোক। আর একটা স্ট্রোক হইতে পারে রক্তনালী, ব্রেনের যে রক্তনালী ওগুলো ছিঁড়ে গেছে, এগুলোরে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। তাহলে স্ট্রোক অলওয়েজ ব্রেন, ব্রেন ছাড়া অন্য কোথাও স্ট্রোক হয় না, ঠিক আছে। আর বুকে যেটা হয়, হার্টে যেটা হয়, একটু পরে আছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, এটারে আমরা বলি হার্ট অ্যাটাক, ঠিক আছে। হার্ট অ্যাটাক এটা হচ্ছে হৃৎপিণ্ডে হবে, হৃৎপিণ্ডের দ্বারা বলি হার্ট অ্যাটাক। আর মাথায় যেটা হয় এটারে বলি স্ট্রোক। তাহলে নার্ভাস সিস্টেমের সব থেকে কমন হয়েছে এই তিনটা। আরো রোগের নাম এই জায়গায় লেখা আছে, এগুলো অত কমন না। পার্কিনসন ডিজিজ, অ্যালজাইমার ডিজিজ, পেরিফেরাল নিউরোপ্যাথি অত কমন না। কমন হয়েছে আমাদের মাইগ্রেন, এপিলেপসি, স্ট্রোক। তারপর কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে হার্ট সংক্রান্ত প্লাস রক্ত সংক্রান্ত কমন কি কি? সব থেকে কমন কি? হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ। এক নাম্বারই যদি বলি উচ্চ রক্তচাপ। তারপর দুই নাম্বারে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ, যেগুলো এই যে হার্ট অ্যাটাকের কথা বলছি, ওইটার নামই এমআই, ঠিক আছে। হার্ট অ্যাটাকের ভালো নামই এমআই, মায়োকার্ডিয়াল ইনফাকশন। এটাও খুব কমন, ঠিক আছে, খুব কমন। তারপর হার্ট ফেইলর, এটাও কমন। হার্ট ফেইলর, হার্ট ফেইলর আর হার্ট অ্যাটাক দুইটা আবার আলাদা জিনিস। হার্ট অ্যাটাক মানে কি? হার্ট অ্যাটাক মানে হার্টের যে রক্তনালী আছে ওই জায়গায় চর্বি জমে বন্ধ হয়ে গেছে, ফলে হার্টের টিস্যুর পতন শুরু হয়েছে, এটারে বলি আমরা হার্ট অ্যাটাক। আর হার্ট ফেইলর মানে কি? হার্ট ফেইলর মানে হার্ট পাম্প করতে 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 আর করতে পারতেছে না, পাম্প করা থামাই দিছে, এটারে বলি আমরা হার্ট ফেইলর। দুইটা কিন্তু আলাদা, ঠিক আছে, এটা একটু মনে রাখবেন যে হার্ট অ্যাটাক মানে হার্টের রক্ত চলাচল বন্ধ হয়ে হার্টের টিস্যুর পতন শুরু হয়ে গেছে, এটার বলি আমরা হার্ট অ্যাটাক। আর হার্ট ফেইলিওর মানে হার্ট যে পাম্প করা নরমাল কাজ, এই পাম্প করা বন্ধ করে দিচ্ছে, এই পাম্প করা বন্ধ করারই বলি আমরা হার্ট ফেইলিওর। এ বাদে আর অ্যারিথমিয়া হইতে পারে। অ্যারিথমিয়া মানে বুক ধরপড় করে, ঠিক আছে, বুক ধরপড় করে, এইটার ভালো নামই অ্যারিথমিয়া। আর অ্যাথেরোস্ক্লেরোসিস, অ্যাথেরোস্ক্লেরোসিস দিয়ে এমআই হয়। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ওই যে চর্বি জমা কেবল শুরু হয়েছে, যে হার্ট ব্লক যেটারে আমরা বলি, এটার ভালো নামই অ্যাথেরোস্ক্লেরোসিস। এই রোগগুলো আমাদের কার্ডিওভাস্কুলার বা সিবিএস এর কমন রোগ। এরপর রেসপিরেটরি সিস্টেম, লাং বা ফুসফুসের কমন রোগ কি? ফুসফুসের সব থেকে কমন রোগ হচ্ছে হাঁপানি বা অ্যাজমা, ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি আমরা। এটা হচ্ছে সব থেকে কমন রোগ হচ্ছে এই ব্রঙ্কিয়াল অ্যাজমা। তারপর ক্রনিক ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিসও কমন। ক্রনিক ব্রঙ্কাইটিসের আরেকটা নামই সিওপিডি, এই যে নিচেই দেয়া আছে সিওপিডি, দুইটা এক জিনিস। যারা সিগারেট খায় তাদের শ্বাসকষ্ট হয়, এটারই বলে সিওপিডি আর কি, ঠিক আছে। দীর্ঘদিন সিগারেট খাওয়ার ফলে যে শ্বাসকষ্ট হয় এটাই হচ্ছে সিওপিডি। আর অ্যাজমার সাথে সিওপিডি সম্পর্ক নাই, সিগারেট স্মোকিং এর অ্যাজমা যে কারো হইতে পারে, বাচ্চাদেরও হইতে পারে, ঠিক আছে। এটা জেনেটিক প্রিডিসপোজের কারণে হইতে পারে, অ্যালার্জি জনিত কারণে হইতে পারে, সিজন চেঞ্জের কারণে, এই যে সিজনাল শীতকালে হইতে পারে। তারপরের রোগ নিউমোনিয়া, আমাদের আর একটা কমন, বাচ্চা বড় সবার হয়, ঠিক আছে, নিউমোনিয়া, লাংসে ইনফেকশন আর কি। তারপর টিবি বা যক্ষ্মা, এটাও হইছে আমাদের খুবই কমন রোগ রেসপিরেটরি সিস্টেমে। এইগুলো হইছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের কমন কিছু রোগ। তারপর ডাইজেস্টিভ সিস্টেমের আমাদের কমন কিছু রোগ। গ্যাস, গ্যাস্ট্রাইটিস অত কমন না, পেপটিক আলসার ডিজিজ এটা কমন, ঠিক আছে। পেপটিক আলসার ডিজিজ, গ্যাস্ট্রাইটিস বলতে বোঝাচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা যেটা, এইটারই গ্যাস্ট্রাইটিস। পেপটিক আলসার ডিজিজ এটা হচ্ছে আমাদের সব থেকে কমন রোগ ডাইজেস্টিভ সিস্টেমের, ঠিক আছে। তারপর জার্ড আছে গ্যাস্ট্রোএন্টারাইটিস, গ্যাস্ট্রোএন্টারাইটিস মানে ডায়রিয়া, ঠিক আছে। ডায়রিয়ার আরেকটা নামই গ্যাস্ট্রোএন্টারাইটিস, গ্যাস্ট্রোএন্টারাইটিস বা ডায়রিয়া।
জার্ড হইছে ওই গ্যাস্ট্রিকের সমস্যা, নরমাল ওইটারই বলা হয় জার্ড। তারপর হেপাটাইটিস। হেপাটাইটিস মানে হইছে আমাদের ওই হেপাটোবিলিয়ারি বা লিভারে ইনফেকশনই বলি আমরা হেপাটাইটিস। হেপাটাইটিসের আরেকটা নামই জন্ডিস। আপনারা জন্ডিস নামে বেশি পরিচিত। জন্ডিস একটা সিম্পটম, ওইটার রোগের নামই হইছে হেপাটাইটিস। হেপাটাইটিস আর লিভারে অনেক সময় চর্বি জমে, ফ্যাটি লিভার ডিজিজ, এইটাও কমন। তারপর এন্ডোক্রাইন সিস্টেম, হরমোন জনিত আর কি, হরমোন জনিত কমন কিছু ডিজিজের ভিতর সবার আগে ডায়াবেটিস। ঠিক আছে, ডায়াবেটিস খুবই কমন রোগ, ডায়াবেটিস মেলাইটাস। তারপর থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। আর একটা হচ্ছে কুশিং সিনড্রোম, কর্টিসলের সমস্যা। এইগুলো হচ্ছে আমাদের হরমোন জনিত কমন কিছু রোগের নাম। তারপর রেনাল সিস্টেমের কমন রোগ হয়েছে প্রস্রাবে ইনফেকশন, ঠিক আছে, বা মূত্রথলিতে ইনফেকশন, এটারে বলা হয় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তারপর কিডনির ডিজিজ যদি অল্প দিনের হয় এটারে বলা হয় অ্যাকিউট কিডনি ইনজুরি। আর যাদের মারাত্মক অনেক দিন, বছরের পর বছর, এগুলোদের বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ বা সিকিডি। আর পাথর হইতে পারে কিডনিতে, এটারে বলা হয় রেনাল স্টোন। এগুলো হচ্ছে আমাদের কিডনির কমন কিছু রোগ। তারপর স্কেলেটাল সিস্টেম মানে বোনসের কমন কিছু রোগ, এটাও খুবই কমন বর্তমানে। বোনসের রোগের ভিতর বর্তমানে কমন হয়েছে আর্থ্রাইটিস, ঠিক আছে, জয়েন্ট ইনফেকশন। আর্থ্রাইটিস বিভিন্ন প্রকার হয়, অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে কমন। অস্টিও আর্থ্রাইটিস হয় বড় বড় জয়েন্টে, রিমাটয়েড আর্থ্রাইটিস হয় ছোট ছোট জয়েন্টে, ঠিক আছে। তারপর অস্টিওপোরোসিস একটা নির্দিষ্ট বয়সের পর, সাধারণত 50-এর পর অস্টিওপোরোসিসটা ডেভেলপ করে, মেয়েদের ক্ষেত্রে বেশি। আর ফ্র্যাকচার হইছে ভাঙা, যে কোনো অ্যাক্সিডেন্টের ফলে এটা ভাঙা গেছে, এটারে বলা হয় ফ্র্যাকচার। আর রিকেটস এটা বাচ্চাদের হয়। তারপর আসেন মাসকুলার সিস্টেম। মাসকুলার সিস্টেমের রোগগুলা অত কমন না, এতক্ষণ যা বলছি সব খুবই কমন রোগ, এগুলো আপনারা নামও হয়তো অনেকে অনেক কিছু শুনছেন। তো মাসকুলার সিস্টেমের রোগগুলো অত কমন না, এগুলো অত সচরাচর দেখা যায় না। কিছু দেখা যায়, যেমন আমরা মাসেল স্ট্রেইন এইটা দেখতে পাই, কিন্তু বাকিগুলো কোনোটাই ওইরকম ভাবে দেখা যায় না। মায়ালজিয়া মানে মাংসপেশিতে ব্যথা, ঠিক আছে, যে কোনো কারণে মাংসপেশিতে ব্যথা হইলে এটারে বলি আমরা মায়ালজিয়া। আর মাসেল স্ট্রেইন কারে বলি? মাসেল স্ট্রেইন হচ্ছে আঘাত লাগছে কোনো কিছুতে, এর ফলে যে ব্যথা হয়েছে, এটারে বলি আমরা মাসেল স্ট্রেইন। ওই জায়গায় দেখবেন কালো হয়ে থাকে, ঠিক আছে, কালো হয়ে থাকে, রক্ত জমা হয়ে থাকে নিচে, এইটাই হচ্ছে মাসেল স্ট্রেইন। মাসকুলার ডিস্ট্রফি কি জিনিস? মাসকুলার ডিস্ট্রফি হচ্ছে অনেক দিন না খাওয়া থাকলে, ঠিক আছে, অনেক দিন না খাওয়া থাকলে আস্তে 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 মাসেলের ক্ষয় হয়, এটাই হচ্ছে মাসকুলার ডিস্ট্রফি। আর মায়োসাইটিস হচ্ছে ইনফেকশন, যদি মাংসপেশিতে ইনফেকশন হয় তারে আমরা বলি মায়োসাইটিস। ইমিউন সিস্টেমের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত যেসব আমাদের রোগ, এর ভিতরে সব থেকে কমন রোগ এইডস, ঠিক আছে, এইডস আর কোনো চিকিৎসা নাই, আমরা তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে ছাড়া কিন্তু এর কোনো চিকিৎসা ওইভাবে নাই। আর এসএলই আরে এইটা এর ভিতর আমরা পড়বো না, এটা আলাদা, ঠিক আছে। এই জায়গায় সব থেকে কমন হয়েছে এইডস। তারপর আসেন ব্লাড এর কিছু রোগ, হেমাটোলজিক্যাল ব্লাড বা সার্কুলেটরি সিস্টেমের, এই জায়গায় সব থেকে কমন রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া। আর ক্যান্সার হইতে পারে লিউকেমিয়া, ঠিক আছে, লিউকেমিয়া ব্লাড ক্যান্সার আর কি, লিউকেমিয়া, এই দুইটা কমন মোটামুটি। ব্লাড ক্যান্সার সব বয়সী হইতে পারে, কিন্তু বাচ্চাদের হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াও হইতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াও ব্লাড ক্যান্সার ওয়ান টাইপ অফ। তারপর স্কিনের কিছু ডিজিজের নাম দেয়া আছে। স্কিনের ডিজিজ তো সব থেকে খুবই কমন স্ক্যাবিস, খুবই কমন। স্ক্যাবিসের নাম যদিও এই জায়গায় দেয়া নাই, কিন্তু স্ক্যাবিস কিন্তু খুবই কমন। স্ক্যাবিস, একনি মানে ব্রণ। তারপর এক্সিমা, এই যে চুলকানি হয়, এক্সিমা, সোরিয়াসিস, এগুলো হচ্ছে আমাদের স্কিনের কমন। তারপর ফাঙ্গাল ইনফেকশন, এই যে দাউত, ঠিক আছে, দাঁত বা দাউত বলি আমরা, রিং ওয়ার্ম ইনফেকশন, এগুলো হচ্ছে স্কিনের ডিজিজ। আর সেন্স অর্গানের যেমন চোখের কিছু ডিজিজ, চোখে গ্লুকোমা, কনজাংটিভাইটিস। কনজাংটিভাইটিস হচ্ছে একদমই কমন, ঠিক আছে, ওই যে চোখ ওঠা যেটারে বলে, এটার ভালো নামই কনজাংটিভাইটিস। আর ক্যাটারাক্ট হচ্ছে সানি, সানি পড়ে না, যে চোখে সানি পড়ছে বয়স বাড়ার সাথে সাথে, এটার নামই ক্যাটারাক্ট। এই দুইটাও খুবই কমন। আর কানে হচ্ছে, কানের ইনফেকশনের নাম অটাইটিস মিডিয়া, ঠিক আছে, কানের ইনফেকশনের নাম অটাইটিস মিডিয়া। তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, এর কিছু রোগের নাম, এর ক্ষেত্রে মেইলদের ক্ষেত্রে পোস্টাইটিস হইতে পারে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বয়স্ক পুরুষদের যেটা হয় প্রস্রাব করতে সমস্যা, এই রোগের নামই হয়েছে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, বিপিএস বা বিইপি নামে আমরা ডাকি, ঠিক আছে, বিপিএস বা বিইপি। ইরেকটাল ডিসফাংশন হইতে পারে মেলদের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে কমন হয়েছে মিনিস্ট্রুয়াল ডিসঅর্ডার, যেগুলো আছে আমাদের বিভিন্ন কিছু, ওগুলো যখন পড়াবো তখন বলবো, এখন দরকার নেই, আপনাদের কঠিন লাগবে। আর পিসিওএস মানে সিস্ট, মেলদের আর মেলদের ক্ষেত্রে আলাদা আলাদা। আর মেন্টাল কিছু আলাদা ডিসঅর্ডার আছে, সাইকোলজিক্যাল, যেগুলো আমরা বলি ডিপ্রেশন, অ্যাংজাইটি, বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া হচ্ছে সব থেকে খারাপ।
এগুলো হচ্ছে সহজ বাংলায় পাগল, যেগুলো আমরা বলি পাগল। তো আসলে খারাপ ওয়ার্ড, ওইভাবে বলা ঠিক না। মেন্টাল হেলথ সংক্রান্ত যেসব ডিজিজ, বিভিন্ন কিছু, ডিপ্রেশন হইতে পারে। ডিপ্রেশন মানে হতাশাগ্রস্ত, তো ঠিক আছে, এটারে বলি আমরা ডিপ্রেসিভ ডিসঅর্ডার। অ্যাংজাইটি মানে ভীত, ঠিক আছে, যে কোনো কারণে ভীত, হয়তো কালকে পরীক্ষা তাই আজকে অ্যাংজাইটিতে ভুগতেছে, অ্যাংজাইটি ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার মানে এর বাইপোলার মানে দুইটা পোল আছে, বাই মানে তো দুইটা। বাইপোলার মানে কখনো সে ডিপ্রেশন হতাশাগ্রস্ত, কখনো সে ওভার তো একদম সুইসাইডাল চলে যায়। যারা সুইসাইড করে তার আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যা পড়াইছি বুঝতে পারছেন কিনা? আমি তো অনেক কিছুই বলছি, আপনারা কতদূর বুঝতে পারছেন এবার তাই বলেন। কারো কোনো সমস্যা থাকলে বা না বুঝতে পারলে জিজ্ঞেস করতে পারেন। আজকে আমরা কোনো রোগী পড়াইনি, অ্যাকচুয়ালি আমরা জাস্ট আপনাদের প্রাথমিক ধারণা দিছি যে হিউম্যান বডি কি কি নিয়ে গঠিত, কিভাবে কাজ করে, কি কি আছে এর মধ্যে, আর কি কি রোগ হইতে পারে, ঠিক আছে। এই রোগ নিয়ে আমরা বিস্তারিত সামনে একটা একটা করে আলোচনা করব। এবার আমি যা বলছি এর ভিতরে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে জি পারেন স্যার। আমাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সপ্তাহ। একজন একজন করেন, একজন একজন করেন কোশ্চেন, আমি সবার কোশ্চেনই শুনবো, বলেন। জি স্যার, আমি আইরিন সুলতানা। বলেন। আমাদের স্যার অনেকগুলা বিষয় তো একসাথে বলছেন, আমরা নতুন এবং জেনারেল থেকে আসছি, তো এখানে রেকর্ডটা কি থাকবে দিয়ে স্যার? দিবেন। জি আচ্ছা স্যার, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আর কে কি জিজ্ঞেস করতে চেয়েছিলেন বলেন। আর একটু বিষয়গুলো যখন স্যার বলেন, তখন আমরা তো অনেকেই নতুন আছি, তখন এক একটা বিষয় এই 2 বার 3 বার বললে আমাদের কেস করা সহজ হয়। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। অনেক না, বিষয় তো দুইবার আমাদের তিনবার নতুন। আমি সাথে সাথেই বলে যাই আপনাদের, মানে আমি যদি আবার রিপিট করতে চাই ক্লাস শেষ করতে পারবো না, এই জন্য একটু ফাস্ট টানতে হয়েছে। আজকের ক্লাসটা একটু বড় ছিল, তো সামনের ক্লাস এত বড় থাকবে না, আপনাদের এই অসুবিধাটা হবে না। আর আজকের ক্লাস যদি বুঝতে না পারেন কোনো কিছু জিজ্ঞেস করবেন, এমনি ক্লাস রেকর্ড থাকবে, এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা নাই, আপনারা যতবার ইচ্ছা দেখতে পারবেন পরবর্তীতে। আজকে একটু টপিকস বেশি ছিল, তো এই জন্য একটু তাড়াতাড়ি বলতে হয়েছে। সামনে এত বড় টপিকস হয়তো থাকবে না, সিঙ্গেল সিঙ্গেল টপিকস পড়াবো, তো তখন সমস্যা হবে না। জি স্যার, অল্প অল্প করে বললে যাতে আমরা বুঝতে সুবিধা হবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, ইনফেকশন, এই যে বললেন না যে কানের একটা ইনফেকশন, এই ইনফেকশন কি যদি বেশি হয় তাহলে কি মানে ওই কানের ইনফেকশন দিয়ে ব্রেনে ছড়াই পড়তে পারে, এরকম কিছু হইতে পারে? হ্যাঁ পারে, আপনার যে কোশ্চেনটা আমি বুঝতে পারছি। কানের ইনফেকশনটা আমরা অটাইটিস মিডিয়া বলি, ঠিক আছে। অটাইটিস মিডিয়া তো ডিটেলস বলিনি। অটাইটিস মিডিয়া আসলে দুই প্রকার, ঠিক আছে, অ্যাকিউট আর ক্রনিক। যারা ক্রনিক, অনেক দিন ধরে কানের ইনফেকশন, ট্রিটমেন্ট সঠিকভাবে না করে, তাদের এই ইনফেকশনটা ছড়াইতে পারে, এমনকি রক্তেও ছড়াতে পারে, ব্রেনেও ছড়াতে পারে, আলটিমেটলি হিয়ারিং লস পর্যন্ত হয়ে যেতে পারে, মানে কানে শুনতে পাবে না, এরকম পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। আর এই ইনফেকশন দিয়ে ব্রেনের ইনফেকশনও হতে পারে, ম্যানিনজাইটিসও হতে পারে। না, তাহলে ব্রেনে যদি ইনফেকশন হয় তাহলে তো সে মারা যাইতে পারে, মানে এই ব্রেনে ইনফেকশন হইলেই মারা যাবে ব্যাপারটা তা না। আমরা যদি ট্রিটমেন্ট করতে পারি বা অবস্থা কি দেখতে পারি, যদি ভালো অবস্থা হয়, ট্রিটমেন্ট ঠিকভাবে করা হয়, সে ঠিকও হয়ে যাইতে পারে। আর যদি অবহেলা করে, ঠিক মতো ট্রিটমেন্ট না করে, তাহলে সে মারাও যাইতে পারে। হ্যাঁ, মারা যাইতে পারে। জি স্যার, ট্রিটমেন্ট পদ্ধতিতে, সরি স্যার আমি একটু হ্যাঁ ইন্টারফেয়ার বলেন বলেন বলেন। টিচিএম পদ্ধতিতে ওই যে কানের যে ইনফেকশনটা, এটার চিকিৎসা কিরকম হতে পারে? আচ্ছা, এটা অ্যাকিউট কেসে আমরা তো অ্যান্টিবায়োটিক দিই, মেইন ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিকই। এবার অনেক পেশেন্ট করে কি, অ্যান্টিবায়োটিক ওই 2 দিন খেয়ে মনে করে যে ভালো হয়ে গেছে, আর খায় না, কিন্তু দেখা যায় 10-15 দিন পর তার আবার সেম সমস্যা, কান থেকে পুজ আসতেছে, মারাত্মক ব্যথা হচ্ছে। যদি ট্রিটমেন্ট সে ঠিক মতো করে, এটা প্রথমবারই ঠিক হয়ে যাবে, কিন্তু ট্রিটমেন্ট না করলে আস্তে আস্তে ক্রনিক হবে। ক্রনিক হয়ে গেলে অপারেশন পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে। এই ক্ষেত্রে অপারেশনও লাগে, ক্রনিক থেকে চলে গেলে অপারেশন লাগে, খালি ট্রিটমেন্টে কাজ হয় না, মানে মেডিসিনে কাজ হয় না আর কি। আর ব্রেনে যদি একবার পৌঁছে যায়, ব্রেনে গেলেও আমরা হচ্ছে প্রাথমিক অবস্থায় দেখি যে ইনফেকশনের অবস্থা কি, ব্রেনের কোনো ক্ষতি করছে কিনা। যদি কোনো ক্ষতি ওইভাবে না করে, তাহলে জাস্ট অ্যান্টিবায়োটিক কাভারে দিয়ে এটা ঠিক হয়ে যাবে। আর যদি ক্ষতি করে ফেলায়, তাহলে অপারেশন পর্যন্ত লাগতে পারে।
স্যার আমার একটা আরেকটা কথা প্রশ্ন আছে। ছিল। আচ্ছা উনি একটু শেষ করুক, হ্যাঁ সাজ্জাদ বলেন, আপনি শেষ করেন তারপর। জি জি, আর আরেকটা যে আমাদের টনসিলের ক্ষেত্রে এইটা কোন ব্র্যান্ড, মানে ব্র্যান্ডের আন্ডারে পড়বে যে টনসিল থাকে? আচ্ছা টনসিল আমাদের আর কি ওইভাবে আমরা পড়ি না, এটা নাক কান গলার আন্ডারে চলে যায় আমাদের, ঠিক আছে। যে স্পেশাল সেন্স অর্গান যেটা আর কি সেন্স ওইভাবে নাই বলে আমরা ওইরকম মেনশন করি না। টনসিল আর কি আলাদা, ওই গলার একটা পার্ট আর কি, এই হিসেবেই আমাদের ধরা হয় আর কি। আচ্ছা ফ্যালাংজাইটিস স্যার এই ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিক মানে ট্রিটমেন্ট এছাড়া তো আর কোনো টনসিলাইটিস এর ক্ষেত্রে না? ফ্যালাংজাইটিস টনসিলের ফ্যালাংজাইটিস ফ্যারিনজাইটিস এর কথা শুনতে চাচ্ছেন আপনি? ফ্যারিনজাইটিস, ঠিক আছে। ফ্যারিনজাইটিস কি জিনিস? এই যে ইসোফ্যাগাস বলছি আমরা, খাদ্যনালী, খাদ্যনালীর আগের পোর্শনটার নামই হয়েছে ফ্যারিংস, ঠিক আছে। ফ্যারিনজাইটিস হলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিকই দিই, কিন্তু ফ্যারিনজাইটিস আপনি যেটা বললেন এটা কিন্তু মারাত্মক হইতে পারে। বাতজ্বরের নাম হয়তো শুনছেন, এই বাতজ্বরের শুরু হয় ফ্যারিনজাইটিস দিয়ে। এই জন্য ফ্যারিনজাইটিস হইলে শুরুতেই অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট ভালো মতো নিতে হবে, ঠিক আছে। আগে শিওর হইতে হবে এটা ফ্যারিনজাইটিস কিনা, কারণ ওই জায়গায় অনেকগুলো স্ট্রাকচার, ফ্যারিংস, ল্যারিংস, ইসোফ্যাগাস, টনসিল সব পাশাপাশি থাকে। এই জন্য আপনার আগে দেখতে হবে যে কোন জায়গায়, ঠিক আছে, কোনটায় আসলে ইনফেকশন, সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। আর ফ্যারিনজাইটিস হলে আমরা হ্যাঁ অ্যান্টিবায়োটিকই দিব, অ্যান্টিবায়োটিক ছাড়া এই জায়গায় আর কিছু না। আর আমরা ওই যে মাউথ ওয়াশ, গরম পানি, গার্গেলিং এইসব। এটা কি ঠান্ডার ক্ষেত্রে এই রোগটা হ্যাঁ মানে ঠান্ডার সৃষ্টি হয় ক্ষেত্রে না? হতে পারে, হ্যাঁ হতে পারে মানে ঠান্ডা লেগে অন্য হতে কোনো পারে। কারণ থাকতে পারে এর? অন্য কোনো কারণ আর কি ওইভাবে নাই, আমরা ঠান্ডা লাগার ফলে বলি, আর ব্যাকটেরিয়ার ইনফেকশন হতে পারে। আর একটা বড় কারণ বাতজ্বর, যেটা বললাম রিউমেটিক ফিভার। এই রিউমেটিক ফিভার হইছে স্ট্রেপ্টোকক্কাস দিয়ে হয়, কারো কারো হতে পারে এই ফলেও, ঠিক আছে। জি জি, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ বলেন, এবার বলেন আর কি কোশ্চেন করতে চাইছেন। আচ্ছা স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ। সেটা হচ্ছে আমরা যে ক্লাসগুলো করতেছি কিংবা সামনেও ইনশাআল্লাহ, তো আমি চাচ্ছিলাম যদি আমরা ক্লাসগুলো আপনারা এই যখন নাকি ক্লাস শেষ করবেন, শেষ করার পরে আমরা নিজেদের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করতে পারি কিনা। হ্যাঁ করতে পারেন, তার সমস্যা নাই। আমি চলে যাওয়ার পর আপনারা আলোচনা করবেন, আপনাদের তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এমনি 5 মিনিট আগেই শেষ করব, সমস্যা নাই, আপনারা তখন আলোচনা করেন, তাতে সমস্যা নাই। আর আপনাদের কোশ্চেন করার টাইমও আমি দিবই লাস্টে, কেউ মাঝখানে ইন্টারাপ্ট করবেন না। আজকে যেমন ক্লাস নিছি আপনারা হয়তো বুঝছেন, সবাই তো নতুন, আমি শেষ করবো, এরপর আপনাদের আমি কোশ্চেন করার জন্য 10-15 মিনিট টাইম দিব। আপনারা যা কোশ্চেন পড়ার মধ্যে বুঝেন নাই বা আপনাদের যা কোশ্চেন থাকে করতে পারবেন, এই নিয়ে কোনো সমস্যা নেই। স্যার আরেকটা কথা ছিল, কোশ্চেন গুলো আমাদের যে সাবজেক্ট ওয়ারি আলাদা আলাদা যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো পর পর কোশ্চেন করলে একটু ভালো হয় না? কারণ ক্লাসগুলো যদি লম্বা হয়, লম্বা হওয়ার পরে লাস্টে যাইয়া দেখা যায় যে অনেকগুলো কোশ্চেন একসাথে হ্যাঁ না, হয়ে যায়। আপনাদের আমি সুযোগ দেবো। আজকে তো আমাদের এজ এ হোল টপিক ছিল, ওইভাবে সুযোগ দেয় না। আমি প্রত্যেকদিনই একটু নির্দিষ্ট টাইম পর আমার টপিক ওয়াইজ পড়ানোর পরে আমি আপনাদের সুযোগ দেবো, ওর ভিতর কোশ্চেন থাকলে করবেন, ঠিক আছে, আমি টাইম দিব আপনাদের। আর কারো কিছু জানার?